তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। মানব ধর্ম যে কথাতে, এই কথাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট আছে, বিশ্ব ধর্ম তত্ত্ব বিভাগ, সেইখানে এই বইটাকে রেফারেন্স হিসেবে তাকে পড়ানো হয়। মহানবীর দুইটা বই রেফারেন্স আছে, কম্পারেটিভ স্টাডি অফ ইন্ডিয়ান ফিলোসফি আর ওনার থিসিস অভিসন্দর্ভ, দুইটা বইয়ের সঙ্গে এই বইটাকে তারা সংযোজন করছেন। যেহেতু এখন বিশ্বের অশান্ত বিশ্বে মানবিক আচরণের অত্যন্ত দুর্বল জায়গা, সেখানে সবল করার জন্য এই বইটাকে তারা কাছে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতি বছর গরিব ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দিয়ে থাকি এবং এটার পিছনে সহযোগিতা করছেন, মারা গেছেন দেখছেন আরাফির দিকে ওনার অবদান আছে, আর এর আগের প্রিন্সিপাল ফয়েজ সাহেব ওনার অবদান আছে। আচ্ছা, আপনারা ধৃষ্টতা নেবেন না, ক্ষমা করবেন। গত কয়েকদিন আগে আমি 50 লক্ষ টাকা দিয়েছি প্রতিষ্ঠানের জন্য। আমার বর্তমানে এই মহানবীর বই ছাপা হবে দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা, দুর্বল আত্মাগুলি রক্ষণাবেক্ষণের জন্য। এটা আমাকে আরো ক্ষমা করবেন ভগবানের কাছে। এই মাত্র 5,000 টাকা পাঠাচ্ছি মন্দির হইতেছে, সেখানে আমাদের ছোট ছোট ছেলেরা মাঠে ফেলতে আছে তাদের দুপুরের খাবার জন্য, অহংকারের জন্য। আমার এই কাজের জন্য রেখে গেছে আমার মহানবী। আমি যদি এই কাজগুলো অবহেলা করি, আমার ভগবান আমাকে মোটেই ক্ষমা করবে না। আমি ছোটবেলা থেকেই ধর্মীয় গ্রন্থাদি পড়তাম, এটা আমার অভ্যাস ছিল। আমি প্রতিদিন গীতা পাঠ করতাম। এই শিক্ষাটা আমার মায়ের কাছ থেকে লাভ করা, এটাকে জীবনে আজ পর্যন্ত অব্যাহত রেখার চেষ্টা করছি যাতে করে ব্যর্থ না হয়। আর আমার শিক্ষক ছিলেন, যার কাছে আমি প্রাইভেট পড়তাম, তিনি আমাকে বলতেন যে জীবনেতে মানুষ বহু অর্থ উপার্জন করে, বিভিন্ন দিকে মানুষের জীবনযাপন করে, তুমি ধর্মীয় জীবনযাপন করো, এটা আমি চাইছি। আমি বললাম, স্যার এটা কেন বললেন? ওই যে তুমি, আমি দেখছি তোমাকে, তুমি কোনোদিন প্যান্টও পরো না, লুঙ্গিও পরো না, ধুতি পরো। স্কুল জীবন থেকে এই পর্যন্ত ধুতি পরাই আমি তো ওকে দেখলাম। তাতে তোমার প্রতি একটা স্নেহ জন্মেছে, তোমার সনাতন ধর্মাবলম্বীদের যে আদর্শ, যে প্রক্রিয়া, সেটাকে তুমি মেনে চলছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে আমার এক সহপাঠী বন্ধু মারা গেছেন, নাম হলো বলরাম সাহা। তার বাড়িতে মহানাম ব্রহ্মচারী যেতেন প্রতি বছর, 15 দিন 1 মাস থাকতেন। এইটা একদিন মহানামচারী মহারাজজি আমাকে ডেকে জিজ্ঞেস করছে যে এদিকে এসো, তুমি কি করো? আমি বলি স্কুলে পড়ি। বলরাম আমার সহপাঠী, খদ্দর কেন পড়ো? এটার পড়ার পিছনে কি কারণ? এমনকি মহাত্মা গান্ধীর জীবনী আমি খুব ভালো করে পড়ছি। ভালো করে পড়ছি অর্থ অনেক বই পড়ে যায়, কিন্তু যেটুকু পড়ছি সেটুকু আমার কাছে ভালো লাগছে। মহাত্মা গান্ধীর জীবনের আদর্শ অনুসরণ করতে গিয়ে এই আমি খদ্দর কাপড় পরি, আমি খুব খালি পায়ে হাঁটি। কত কম গান্ধী সারা বিশ্বে একটা মাত্র জাতির পিতা, যার গায়ে কারা কাপড় নাই থেকে। তারপর বললেন তুমি কি করো? আমি যে বলরামের সাথে পড়ি, বলরাম ওর বাড়িতে যে অনুষ্ঠান উপলক্ষে আমাকে বলছে, এই জন্য আমি আসা যাওয়া করি। ইতিমধ্যে আমার বিয়োগ হয়েছে, বাবা মারা গেছে। আমার মাকে একজনে বললো যে আপনি একটা কাজ করেন, গুরুদেব তো ঢাকায় আছে, আপনি গিয়ে গুরুদেব বরিশালে আছে, একটা গিয়ে কথা বলেন। গুরুদেবকে কাছে গিয়ে, গুরুদেব বসা আছে, তার আগে আমার মা গিয়ে বললো বাবা আমি একটু কথা বলবো। মাকে জিজ্ঞেস করলো কি কথা বলবা, বলো। বলছে আমার ছেলে এখন আর পড়াতে পারি না, আমার আর্থিক সচ্ছলতায়, ওর বাবা মারা গেছে। ওর বাবা আমার স্বামী স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, খুব কম বেতন, জমাজমি ছিল দেখে খেয়ে পড়ে আছে। এখন ছেলেতে পড়াতে পারছি না, তুমি কি পড়াতে চাও? যে হ্যাঁ। তোমার পড়াবার চিন্তা করতে পারে না, আমি ওকে পড়াবো। এই উনি আমাকে নিয়ে আসলেন এইভাবে, এবং আমি আমাদের যে বাড়িতে আমি ছিলাম সেখান থেকে সরিয়ে নিয়ে আসলেন বলরামের বাড়িতে, গোপাল সাহার বাড়িতে। এটা তো তখন বুঝি না, অর্থাৎ পারিবারিক সম্পর্ক থেকে ছিন্ন করা, এই জন্য। আর গোপাল সাহার ভাই কৃষ্ণ সাহাকে বলে গেলেন যে ওর খাতা কলম, স্কুলের কলেজের বেতন, কাপড় চোপড় যা আছে সব তুমি তোমরা দিবে, আর যা খরচা হয় আমার নামে লিখে রাখবে, আমি আগামী বছর হিসেবে টাকা পেমেন্ট করবো। ওর কাছে কোনো টাকা পয়সা চাইবেন, ওর যখন যা প্রয়োজন ও তোমার কাছে চাইলেই দেবে। এটা কিন্তু ওর কাছে এত টাকা নিলে কেন, এত টাকা লাগবে কোথায়, এই প্রশ্ন কখনো করবে না, কিন্তু টাকাটা কিন্তু আমি পেমেন্ট দেবো। তখন গুরুদেব আমার আরো একটু বেশি আপন হলো। এরপরে উনি বরিশাল যখন যেতেন তখন আমাকে বলতেন যে আমার কাছে কয়েকদিন থাকতে পারবি? হ্যাঁ পারবো। কি তাইকে কি করবি? আমি তো বুঝি না, আমার বই লেখা
রাখতে হয়, কাগজ কলম গুলি এগিয়ে দিবি, কোন খাতা কোন জায়গায় রাখতে মনে রাখবে, ওইগুলি যখন চাইবে তখন আমার কাছে দিবি। তখন বুঝলাম যে লেখাপড়াটা যে কি জিনিস সেটা উনি আমাকে বুঝে দিতেছেন, তাহলে বুঝতাম না লেখাপড়াটার গুরুত্ব কত, গভীরতা এবং কিরকম। এরপর যখন এমএ পাস করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তখনও টাকা নাই। তখন বললো যে টাকার প্রয়োজন নাই, তো এত পড়াশোনার দরকার, তো পড়াশোনা করবি, তো টাকার দরকার কিসের, এত টাকা চিন্তা করার দরকার আছে। তো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ, উপসক বন্ধু আছে, সেও সকল টাকা থাকে। আর একজন মারা গেছে বন্ধু নিবারণ মতো, উনি আমার সিনিয়র। আর আমার আগে যে ছিলেন ঢাকা মহাপ্রকাশ মোটরের দায়িত্বে, তার নাম কিরণ বন্ধু ব্রহ্মচারী, উনি এমএ পাস, সবগুলি এমএ পাস করার পর মহানাম ব্রহ্মচারী, সব ওনার টাকা দিয়ে করেছে। এইটা দেখে শিখলাম যে মানুষের অর্থ বড় কথা না, আগ্রহ বড় কথা, ভালো মানুষের সঙ্গ লাভ করার কথা বড় কথা। এইগুলি ওনার কাছ থেকে আমি শিখলাম। শেখার পরে 1972 সালে কিরণ বন্ধু যাবে ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য, যা কানাডার আমি ইউনিভার্সিটি দেখে আসছে। বললো তো কিরণ যদি ইয়েতে যায়, ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে যায়, সেবা পূজা করা বিঘ্ন হবে, তুই এখানে থাকবি, সেবা পূজা করবি। এরপরে আমাকে শিখিয়ে দিল, নবনীত আমাকে সাথে নিয়ে গেল নারায়ণগঞ্জে, বিএটিসির বাসে 2 নম্বর রেল গেটে গিয়ে নামলাম 6 আনা ভাড়া দিয়া। এই নারায়ণগঞ্জের প্রথম তাই উনি ভিক্ষা শিখাইলেন। যা ভিক্ষাটা এখন বুঝি, তখন বুঝি নাই। তখন তো ভিক্ষার অভ্যাসটাই পরিবেশ বুঝি না, সম্মান হানিকর মনে হইতো। এখন নবরঞ্জন বন্ধু বুঝে হলো যে ভিক্ষা করা হলো নিজের অহমিকা বোধকে নাশ করা। এই ভিক্ষাটার অর্থ, ভিক্ষা করার আর্থিক অসচ্ছলতা ভিক্ষা নয়, এটা বুদ্ধদেব করছেন, মহানাম করছেন। আমাদের সাধু জীবনে প্রতিটি মানুষের ভিক্ষা করা প্রয়োজন, 2টা কারণ। একটা হচ্ছে মানুষের সম্পর্ক সৃষ্টি করা, অপরদিকে যে অহমিকা বোধকে নাশ করা। এইখান থেকে শুরু হওয়ার পর দেশ স্বাধীন হয়। 78 সালে কমিটি ফর্ম হয়, সে কমিটির মধ্যে 1978 সালে আমি প্রথম এই কমিটির মেম্বার, এই ঢাকা মহাপ্রকাশ মঠের কমিটি। ওই কমিটির মেম্বার হওয়া মানে আমি মহানাম সম্প্রদায়ের আওতাভুক্ত একজন সন্ন্যাসী। এর আগ পর্যন্ত আমি সেবক ছিলাম, কিন্তু আমি সেবকের বাইরে যে পদমর্যাদা সেটা আমি ছিলাম অর্ডিনারি সেবক, হেল্পিং হ্যান্ড, আদার অন্য সহযোগী। কিন্তু আমার যে অফিসিয়াল স্ট্রাকচার সেদিন থেকে শুরু হলো। আমাকে বুঝলো যে এই মর্যাদাটা কিন্তু হারাইও না। বহু সাধু আসছে, বহু সাধু চলে গেছে, কিন্তু মর্যাদা রক্ষা করে রাখতে পারে না, মর্যাদা ক্ষুণ্ণ না হয় করো। এইভাবে আছি। এরপর তো আস্তে আস্তে গুরুদেবের কৃপায় বা তার সহযোগিতায়, তার অনুপ্রেরণায়, তার কৃপায় আরো পড়াশোনার দিকে এগিয়ে গেলাম। আর একটা কথা উনি বললেন যে দেখো, বয়স মানুষের বাড়ে, কিন্তু বিদ্যার পরিধি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়াতে হয়। মৃত্যুটা কিন্তু তোমার যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। সময় দিবে না তোমাকে বিদ্যা লাভের জন্য, সময় চলে যাবে, বিদ্যা লাভের জন্য সচেষ্ট হও। এইটা শিখলাম কিভাবে, অনেক রাত্র 2:30 থেকে 3টা বাজে, এইখানে আমি আর মহানাম ব্রহ্মচারী মহারাজ, ওনার সেবক আমি, আর কেউ নাই। তখন এটা টিনের ছাইনি আর মাটির ঘর। উনি মশারির ভিতরে বসে বসে কি যেন লিখতেছেন, একটা মোটা এরকম রামায়ণের মতো বই। আমি জিজ্ঞেস করলাম যে বাবা এইটা কি বই পড়েন? রাত 3টা বাজে। আমি ওয়াশরুমে গেছি, উঠে 3:30 4টা বাজে, 5টার সময় আর মঙ্গল আরতি করবো। তো উনি বললেন যে এটা তোমার দরকারটা কি? আমাকে বললেন যে এইটা তোমার দরকারটা কি? আমি বললাম বাবা এইটা কি বই, এত রাত্রে বসে 3:30 পর্যন্ত পড়েন না? প্রত্যেক বলছে এইটা একটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফিলোসফির থিসিস। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। এই বইটা এই যদি তোমাকে জানাই, তার তুমি বলে দেবে, লিক আউট হয়ে যাবে। থিসিসটা আমি স্বাক্ষর না করা পর্যন্ত থিসিসটা অনুমোদন হবে না, এই কথা আর কেউ যেন না জানে, তুমি কারোর কাছে বলো না। তখন বললাম যে বিদ্যার গভীরতা আর জ্ঞানের গভীরতা কত বেশি হতে পারে, সেই দিনে আমি শিখলাম ওনার কাছ থেকে। আর একটা বিষয়, যে যার ঋণ, গুরুর ঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোদিন যাবেও না। আমার গুরুর ঋণ জীবন ভর ওনার যদি পাও চলনামৃতে মাত্র করে, তবে আমি শেষ করতে পারবো না। আমি গেছি রেশন তুলতে 72-তে, তখন ক্রাইসিস, গম তুলতে গেছি, সরিষার কেরোসিন তেল তুলতে গেছি। আকাশে খুব মেঘাচ্ছন্ন, আকাশে মেঘাচ্ছন্ন। একটা লোককে বললাম ভাই একটু দাঁড়ান, লাইনটা ধরে রাখবেন, আমি আসছি একটু মিনিট পরেই, আমার লাইনটা একটু রেখে দেবেন। আমি এসে দেখি মহানামচারী মহারাজ খড়ি বা কাঠ এগুলো তুলতেছেন, এরকম করে করে ঘরের মধ্যে নিয়ে রান্না করে। আমি বললাম বাবা আপনি এটা কি করতেছেন, এগুলি তুলতেছেন কেন? আপনি বলছি বিকেলে রান্না করে বিক্রি দিয়ে ওদের খড়ি ভিজে দেয়। তখন বুঝলাম যে আমাকে কত ভালোবাসে। আচ্ছা,
আমি রান্না করতেছি, আমার এখানে একটা তেলের শিশি, ওখানে একটা হলুদের কৌটা, ওখানে একটা জিরার কৌটা। উনি বললেন যেগুলি সাদা আমি গায়ে লিখে দেবো কাগজ দিয়া, কোনটা দিলা কোনটা ধনিয়া কোনটা কালো জিরা, এগুলো আমি লিখে দিয়ে দেন, তুই বুঝবি না, উল্টা পাল্টা করে ফেলবি। কত ভালোবাসা হইতে এটা হতে পারে, আর কত অভিজ্ঞ রান্নার পাণ্ডিত্য থাকতে পারে। আর আমি একদিন গীতার একটা শ্লোক ভুল করে বলছিলাম, একটা থাপ্পড় দেবো বলতে, গীতা পাস করে রেডিওটা টেলিভিশনে, এই উচ্চারণ কি ঠিক উচ্চারণ করলি? ভুল। প্রাজ্ঞ তো পণ্ডিত আমি না, আর কোন সংস্কৃত পড়ার উচ্চারণ, উনি সংস্কৃত দেখ, উচ্চারণ যদি ভুল হয় অর্থে ভুল হয়, উচ্চারণের সঙ্গে সঙ্গে উচ্চারণের সঠিক না হওয়া পর্যন্ত এই ব্যাকরণগত শুদ্ধতা উচ্চারণ আসে না। এই যে মানসিকতা। আর একটা বিষয় উনি কাছ থেকে যেটা শিখছি, বলছে মানুষকে কোনোদিন অসম্মান করবা না, আসলে বসতে দিবা, খাইতে দিতে পারো বা না পারো। মহবুল ৫০০ বছর পূর্তি উপলক্ষে ওনার সঙ্গে যারা কাজ করছেন তার মধ্যে নারায়ণগঞ্জের একজন আছেন পালবাড়ির, উনি মারা গেছেন, উনি খুব সম্ভ্রান্ত পরিবারের লোক, আর নিকুঞ্জবিহারী গোস্বামী, কেবি রায় চৌধুরী, কমলভূষণ রায় চৌধুরী, যিনি আইয়ুব খান সাহেবের ফিনান্স অ্যাডভাইজার ছিল। এই সমস্ত লোকের সঙ্গে আমাকে নিয়ে প্রোগ্রামগুলি করার জন্য থাকতেন ইন্ডিয়াতে, বলতো এদেরকে নিয়ে তুমি প্রোগ্রামটা তৈরি করবা। আমাকে শিখিয়েছেন কিভাবে ভদ্রলোকের সাথে কথা বলতে হয়, কিভাবে ভদ্রতা শিখতে হয়, কিভাবে সম্মান করতে হয়। এই শিক্ষাগুলি ওনার কাছ থেকে আর পাওয়া, বা ওনার যে উনি কাউকে ছোট মনে করেন না। আমাদের এখানটা ছেলে ছিল একটু বুদ্ধি হালকা, নেপালি, রতন বাহাদুর ছেত্রী, তাকেও ডেকে জিজ্ঞেস করতে, রতন এ বাহাদুর রান্না করতে হরিপদ, তাকেও জিজ্ঞেস করতে, হরিপদ আপনি কি রান্না করবি? এই যে ভালোবাসা, রান্নার লোক সেটা ধারুদার সুইপার, তাকেও ডেকে জিজ্ঞাসা করতেন, ছোট বড় কাউকে ভিন্ন চোখে দেখেন নাই, এই সম্মান করতেন। এই শিক্ষাগুলি ওনার কাছ থেকে পাওয়া। এত বড় প্রজ্ঞান পণ্ডিত, আমি আশ্চর্য যে এইরকম হতে পারে। উনি পাসপোর্ট করে ইন্ডিয়া যাবেন, ভিসা ফর্ম পূরণ করতেছে, তার মধ্যে 2 জন লাগে ইন্ডিয়ান লোকের সিটিজেন, 2 জন নাগরিকের স্বাক্ষর লাগে। তো একজনের নাম দিতে, একজন মধুদাস ব্রহ্মচারী, আমাদের কলকাতা মঠের লোক, প্রবীণ, আমার থেকে অনেক বয়সে বড়, ম্যান অফ কুমিল্লা। এইটার নাম তো লেখছি, উনি বলতেন। আমি বললাম বাবা আর একটা নাম তো বাকি আছে, এইটা কার নাম লোক? লেখ ডক্টর রাধাকৃষ্ণন। আমি বললাম এটা বললেন বাবা, রাধাকৃষ্ণন তো ইন্ডিয়ান প্রেসিডেন্ট। বললেন যে আমি বলছি তুমি লেখো। আমি বললাম ইন্ডিয়ান প্রেসিডেন্টের নাম লিখবো বাবা, এটা তো মিলবে না। ডক্টর রাধাকৃষ্ণন আমার মাস্টার মশাই, আমি লন্ডনে পড়াশোনা করছি, বুঝছো, আমি ওনার ছাত্র, তুমি লেখো। বুঝলাম যে এত বড় একটা পণ্ডিত মানুষ হওয়ার পরেও নিজে কোনোদিন বলে নাই ডক্টর রাধাকৃষ্ণনের ছাত্র। সেই দিন জানলাম উনি ডক্টর রাধাকৃষ্ণন ইন্ডিয়ান প্রেসিডেন্টের ছাত্র। এই যে গুণের, এই যে তার প্রজ্ঞা, এই যে তার সহনশীলতা, এইগুলি আমি কোনোদিন ভুলতে পারবো না। বা আমি যদি বলি অকৃতজ্ঞতার চূড়ান্ত হবে, আমার জীবন নরকের স্থান হবে না। ওনার ঋণ আমি চাই জন্ম জন্মের জন্য ওনার সেবক হয়ে আবার জন্মিতে পারি। বা ওনার সঙ্গে আমার যে এখনো দেখা হয়, কিরকম দেখা হয়, আমি 1918 সালে কানাডাতে বক্তৃতা করতে যাবো বিশ্বধর্ম সম্মেলনে। আমি শুয়ে আছি যার বাসায়, তার বাড়ি মুন্সিগঞ্জ, উত্তম কুণ্ড, বাসায় শুয়ে আছে দোতলার মধ্যে। কালকে সকালে আমার ফ্লাইট, আমি যাবো কানাডা, টরন্টো শহরে। সেখানে আমি রাত্রে দেখে গুরুদেব আমার পাশে হাঁটতেছেন, ওই ড্রেস, আকির ড্রেস। আমি তো আমার ঘুম ভাঙতে পারে, আমি ভাবলাম এটা কি করে হয়, গুরুদেব তো অনেকদিন আগে মারা গেছে। গুরুদেব মারা গেছে ইন্ডিয়ায়, আমি আছি আমেরিকায়, নিউ ইয়র্ক শহরে, গুরুদেব এখানে আসলো কি করে? তখন বুঝলাম আসলে গুরুদেব মরে নাই, গুরুদেবের দেহটা মরে গেছে, তার শক্তি তাকে অক্ষুণ্ণ হতে। এবং আমাকে দেখে তো বললেন কথাটা এখনো আমার কানে বাজে প্রতিদিন, যে তোমাকে বলছি না আরো পড়াশোনা করতে, তোকে বলছি না আরো পড়াশোনা করতে। তখন বুঝলাম যে কালকে বক্তৃতা করতে আমি কি বলবো না বলবো, এটা বুঝাবার জন্য আসছে। আমি যে কথাগুলি বলছি আমি সে কথা এখন তুলে ধরছি। The lecture is not mine, it is covered by Lord Guru. আমার গুরুদেব, আমার মেন্টর আমাকে শিখিয়েছেন, সেই কথাগুলি আমি তুলে দিয়ে গেলাম এখানে। ওনার প্রতি যদি আমার শ্রদ্ধাবোধ হারাই, তাহলে আমার বোধ হয় পৃথিবীতে আর জন্ম হবে না, পশু পাখি হয়ে জন্ম হইতে হবে। যে বাঙালি প্রথম বিদেশে যায়, সেই বাঙালির নাম সে বাঙালির নাম প্রতাপ মজুমদার। লেখা আছে রাজা রামমোহন রায়, রাজা রায় প্রথম জানায়, তাকে প্রতাপ মজুমদার।
এবং বিবেকানন্দ স্বামীজি যাবে এটা প্রতাপ মজুমদার পছন্দ করে নাই, যেহেতু তার প্রজ্ঞা ওখানে ওনার কমে যাবে। বিবেকানন্দ স্বামীজির কাছে তো উনি অনেক দুর্বল, এই জন্য বিবেকানন্দ স্বামীজি যান এটা প্রতাপ মজুমদারের ইচ্ছার বিরুদ্ধে। তারপর উনি গেছেন। আমরা মনে করি বইয়ে লেখা প্রথম বাঙালি বিলেত যাত্রী রাজা রামমোহন রায়, ইতিহাসটা বলে না, প্রতাপ মজুমদার যাত্রী। বিবেকানন্দ স্বামীজি যে কথাগুলি বলছেন শুধু বেদান্তের কথা বলছেন, এটা ইট ইজ ফর হাই ইন্টেলেক্ট ব্রেইন, নট ফর আদার্স। অত্যন্ত উন্নত মানের কথা। মহানন্দজি মহারাজ যে কথাগুলো বলছেন সে কথাগুলি সহজতর কথা। তাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা এতগুলি দেবতা থাকতে গরু পূজা করেন কেন? হোয়াই ওয়ার্শিপ দ্য কাউ? অনেকগুলি তো প্রাণী দেবতা আপনাদের, গরু পূজাটা করেন কেন? উত্তর দিচ্ছেন মহানামৃত ব্রহ্মচারী, খায় তৃণ, দেয় ক্ষীর, পরিতোষে সবে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে ঘাস খায় আর সবচেয়ে নিউট্রিশিয়াস ফুড, উন্নত মানের খাদ্য, দুধ দান করে। এইরকম প্রাণী পৃথিবীতে কি আর আছে? এই প্রাণীকে অবজ্ঞা করা, অবহেলা করাকে মানবিক দায়িত্ব, কর্তব্য? এতগুলি মূর্তি পূজা করেন কেন? এর কারণটা কি? এতগুলি মূর্তি দরকার কি? একটা গড ইজ ওয়ান, এটা আপনার উপর সেপারেট করছেন, লেডিজ এন্ড পুরুষ, মহিলা, দেব দেবীগুলি করছেন। বলছেন এটারও একটা কারণ। এটার কারণটা কি? বলতে আমেরিকা শহর তো এইটা, নিউ ইয়র্ক, চিকাগো। আমি আমার খাতাটা হাতে এনভেলপ দেখছেন, আপনি আমাকে বলে দিবেন কোন তিথির বাক্সে ফেললে আমেরিকা যে কোনো অংশে পড়তে পারে। আমেরিকাতে অনেক বড়, সো মেনি সিটি স্টেট। ও আমেরিকার পতাকার মধ্যে তারাগুলি দিয়ে বোঝানো যায় কয়টা সিটি স্টেট। মহানন্দজি উত্তর দিচ্ছেন, আপনি বলুন তো দেখি কোন তিথির বাক্সে ফেললে এটা সঠিক স্থানে পড়বে আমেরিকার যে কোনো জায়গায়। ওরা বলছেন সেন্ডার এবং রিমেটার, প্রেরক এবং প্রাপকের ঠিকানা ভুল না হলে এটা পৌঁছবে। তাই যদি হয় লক্ষ লক্ষ যদি তিথির বাক্স থাকে, যে কোনো তিথির বাক্সে ফেললে এটা আমেরিকা যে কোনো অংশে পৌঁছতে পারে। আমার অসংখ্য দেবতা 33 কোটি, আমরা যে কোনো একজন দেবতাকে প্রণাম করে আমার প্রণাম কেন ভগবানের কাছে পৌঁছবে না? জিজ্ঞেস করছে আপনি এই কাপড় পরেন কেন? হোয়াই ইউজ দ্য খদ্দর, এটা পরেন কেন? বলছে এটা আমার ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের যে প্রতিবাদ। আমি আমেরিকার ম্যানচেস্টার, লন্ডনের ম্যানচেস্টার শহরের কাপড়, ওই কাপড় আমি পরবো না। আমার দেশের মানুষ তৈরি করছে সুতো, মানুষ তৈরি করছে কাপড়। আমার দেশের মানুষের প্রয়োজনীয়, আমার সমস্যা ওদের কাছে দল দেবো, আমার সমস্যা আমি সমাধান করব। আমার দেশের মানুষের দ্রব্য আমি ব্যবহার করব। আমি কোনোদিন প্যান্ট শার্ট পরি নাই, কোনোদিন পরবো না। এই খদ্দরই আমার চিরন্তন পোশাক। অল্প অল্প কথার মধ্যে কি সুন্দর উত্তর দিচ্ছেন। বলছেন যে আপনারা পুজোর সময় একটা কাজ করেন, দেখি somebody throw some things in your head, আপনারা মাথার মধ্যে দুব্বা দেন, one kinds of grass দেন কেন? বলছে এইটা সুন্দর শিক্ষা। পৃথিবীতে সমস্ত গাছ কাটলে মরে যায়, কিন্তু দুর্বা গাছ কাটলে মরে যায় না। আপনারা বলেন লং লিভ, আমরা বলি দীর্ঘজীবী হোক। আমরা মাথায় এক প্রতীক সিম্বলটা দিয়ে বুঝিয়ে দেই যে এই মানুষের দীর্ঘজীবী হওয়ার জন্য যে একটা আশীর্বাদ, একটা প্রতীকের মধ্যে। আপনারা বলেন লং লিভ, দীর্ঘজীবী হোক, বাই মাউথ, এটা আমারটা নট অনলি দ্যাট, উইথ সিম্বল, আমার প্রতীক দিয়ে আমরা সেটা বুঝাই। এরকম এত সুন্দর করে কথাগুলির উত্তর দিচ্ছেন। আর ওনারা যে জীবনে যে বড় কাজগুলি করছেন, সে কাজগুলিতে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি একটা দেবশ্রী সংগঠন সমিতি করছিলেন। এই সমিতির মধ্যে কেবি রায় চৌধুরী, নিকুঞ্জবিহারী গোস্বামী, ভবেশ নন্দী একটা নিশ্চয় ছিল পূর্ব পাকিস্তান। এরকম বিশিষ্ট ব্যক্তিরা ২,৫০০ মন্দির থেকে, মন্দির ধ্বংস থেকে কি করে রক্ষা করা যায় বা মূর্তি স্থাপন করা যায়। এর মধ্যে এর মধ্যে দুইটা দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে কাল ভৈরব মন্দির ব্রাহ্মণবাড়িয়া, আর একটা কতশ্বরী কালীবাড়ি। এই দুইটা। আর বেনাপুর ভেঙে দিচ্ছে হরিদাস ঠাকুরের জন্মস্থান, সেটা মেরামত করছেন। মা ভবানীর মন্দির, রানী রাসমণির প্রতিষ্ঠিত, এই জায়গাগুলি টাকা উনি দিচ্ছেন। এই টাকাগুলি আমার হাত দিয়ে আমি পাঠাচ্ছি। উনি চলে গেছেন ইন্ডিয়াতে, যাওয়ার সময় বলে গেছেন এই নাম বলে দিয়ে গেলাম, এই টাকা দিয়ে গেলাম, এই টাকাগুলি সেখানে পাঠিয়ে দেবে। এই কাজ করছেন। আর
500 বছর পূর্তি, আজকে 532 বছর হচ্ছে গতকালকে মহাপ্রভুর জন্মের 532 বছর গতকালকে পূর্ণ হয়েছে। এই মহাপ্রভুকে তুলে ধরেছেন শ্রীমান মহাপ্রভুর 500 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে। এই ব্যাপারে সহযোগিতা করেছেন কেবিলা চৌধুরী মহাশয়, সুধাংশু শেখর হাওলাদার, সুরঞ্জিত সেনগুপ্ত, গোবরচন্দ্র নন্দী আর নিকুঞ্জমণি গোস্বামী, আপনাদের নারায়ণগঞ্জের এক পাল বাবু, নামটা ভুলে গেল, দিগুবুর বাজার মালিক যারা, ওনারা সহযোগিতা করতেন। এই কাজটি মহাপ্রভু 500 বছর উপলক্ষে যে কাজটি করেছেন এর উপরে বইও লিখছেন। বইটার নাম গৌরঙ্গলীলা মাধুরী। এই বইটা উনি তখন রাখেন এই মহাপ্রভু সম্পর্কে। কারণ গৌরঙ্গলীলা মাধুরীটা খুব ইজি, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বোঝা খুব কঠিন, এটাকে সহজ করছেন মানুষের সুবিধার জন্য। আর এই ব্যাপারে উনি এই এখানটা কথা আছে, কথাটা জগদ্দূত সুন্দরের, ঢাকা হরিনামের রাজধানী। এই কথাটা তো পলিটিক্যাল ফর্মে আসে না, নেভার কাম ইন দ্য পলিটিক্যাল সেন্স ইন ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য হরিনাম, এটা হইতে পারে না আমাদের দৃষ্টিকোণ থেকে। ওই দিন তিনি 10,000 লোক অ্যারেঞ্জমেন্ট করেছে বাংলাদেশ থেকে, একেবারে সেটা ঢাকা শরীফ মন্দির থেকে সদরঘাট পর্যন্ত হরিনাম 10,000 লোকে করছে। এটা হচ্ছে 1900 আজ থেকে 31-32 বছর আগে, 1932 বছর আগে, একজাক্টলি আমার মনে নাই, হ্যাঁ 90 দশে, হ্যাঁ। এবং এই সময় ঢাকার মেয়র ছিল কর্নেল আব্দুল মালেক। আমি ওনার কাছে, ঢাকা শহর তো উনি মালিক, আমি আইজির কাছে গেছি, পুলিশ কমিশনারের কাছে গেছি, ওনার কাছে গেছি, সবাই পারমিশন দিচ্ছে। যদি অনুষ্ঠান শেষের পরে আমাকে জিজ্ঞেস করলেন কর্নেল মালিক, বললেন যে কান্তিদা একটা অভিনব দৃশ্য দেখলাম। মানে কি, বহু মহিলা পুরুষ খালি পায়ে হাঁটলো রাস্তায়, হরে কৃষ্ণ কীর্তন করলো, এটা কিভাবে আয়োজন করছেন? আমি বললাম যে স্যার, এর পিছনে 5 বছর আমাদেরকে পরিশ্রম করতেছেন, আমাদের লিড করছেন উনি মহানামী মহারাজজি। বললো যে আমরা পলিটিক্যাল মিছিল করি, ট্রাকে টাকা দেয়, দুপুরে খাবার দেয়, এরপরেও লোক পাওয়া যায় না। আর এই লোকটাকে, ওই বুড়া লোকটাকে, ওই যে যার ছবি দেখলাম ওই বুড়া লোকটা, যে হ্যাঁ এই লোকটার এত ক্ষমতা, ঢাকা শহরে 10,000 লোকটা নিয়ে হরে কৃষ্ণ কীর্তন করা, আমাদের শিক্ষিত অশিক্ষিত মুখ্য পণ্ডিত মহিলা পুরুষ সহ এই লোকটার প্রতিভা কতখানি আগে থেকে জানতাম না, এখন জানলাম। ভারতবর্ষের কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি স্যার এলিন ড্যাগলাস হিউম, নট গান্ধী, নট সুভাষ বসু। তারপরে যে WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, এখন রাহুল গান্ধী। সেই কংগ্রেস কি এই কংগ্রেস এক কংগ্রেস? এখন হচ্ছে বাংলা কংগ্রেস, এখন হচ্ছে তৃণমূল কংগ্রেস, এখন হচ্ছে ঝাড়খণ্ড কংগ্রেস। এই যে বিচ্ছিন্ন হওয়া, এটা কিন্তু সুখকর নয়। স্যার এলিন ড্যাগলাস হিউম আর WC ব্যানার্জির কংগ্রেস নাই, আমাদেরও সেই পরিবেশ তৈরি হয়ে আসতেছে। আওয়ামী লীগ জন্ম হয়েছে 1949 সালে। এই আমাদের আমাদের 10 মিনিটের পথ, যেটা হুমায়ুন সাহেবের বাড়ি বলা হয়, ওইটা বাড়ি মানে ঋষিকেশ সাহা এই ঢাকা KM নবাজ রেস্টুরেন্টের কিন্তু একই বাড়ির জমিদারের বাড়ির মালিক। এই একটা মামলা লেগে সম্পত্তিটা ভিন্ন হয়ে গেছে। এইখানে 3 জন লোক উপস্থিত ছিল। 23 জুন 1949 সাল এলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিন। তার ভাসানী সাহেব ছিল, সরওয়ার্দী সাহেব ছিল, শেখ মুজিবর ছিল। এই 3 জন লোক একজনও নাই, আর সেই ওই শব্দটিও প্রয়োগের কোনো তেমন সুযোগ নাই। রামকৃষ্ণ মিশনের কোনো বই লিখতে গেলে, বই প্রকাশ করতে গেলে দলিল মোটর পারমিশন লাগে, আর এখানে কার পারমিশন লাগে না। বলতে গেলে রেখে যায়, দুনিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত কথা বলে। বাংলাদেশের আমাদের মহানাম সেবক সংঘ আছে, তার ইন্টেলেক্ট বা সোশ্যাল টাইপের একটু সমাজ সচেতন, তাদেরকে নিয়ে যে সংগঠনকে দুর্বল অবস্থা থেকে সবলে কিভাবে পরিণত করা যায়। হ্যাঁ, আমার বাবার নাম নিশিকান্ত দত্ত, আমার ঠাকুরদার নাম ঈশান দত্ত, আমার মায়ের নাম সুরবালা দত্ত। আমরা 3 ভাই। আমার নাম কান্তিলাল দত্ত, আমার বড় ভাইয়ের নাম কেশবলাল দত্ত, বড় ভাইয়ের নাম অনিল কুমার দত্ত, মায়ের নাম রবি।